বৌমা, ও বৌমা, তোমাদের সংসার তো অনেক দিন হলো নাকি? এবার আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাও। আমি রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলাম। এমন মুহূর্তে শ্বশুর মশাইয়ের মুখে এমন ধরনের কথা শুনে আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, বাবা, কি বলছেন এসব? এটা তো ভগবানের কৃপা। তখন আমার শ্বশুরমশাই বলল, ঠিক আছে বৌমা, মানছি আমি তোমাদের কথা, কিন্তু তোমাদেরও তো কিছু চেষ্টা করতে হবে নাকি? আমি বললাম, বাবা, সেখানে আমার কি দোষ? আপনার ছেলেই তো। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম সুনিতা। আমি কলকাতার একজন মেয়ে। আমাদের পরিবার খুব দরিদ্র হলেও আমরা সবসময় সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতাম। বাবা সামান্য একজন দিনমজুর ছিলেন। মানুষের জমিতে কাজ করে যা পেতেন তা দিয়ে আমাদের 5 জনের সংসার চালানো ছিল এক কথায় অসম্ভব। তবুও বাবা কখনো আমাদের বুঝতে দেননি কতটা কষ্টের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। সবসময় হাসি মুখে আমাদের সব আবদার মেটানোর চেষ্টা করতেন। কিন্তু দিন দিন খরচ বাড়ছিল, আর বাবার পক্ষে একা সবটা সামলানো কঠিন হয়ে পড়ছিল। তাই অনেক ভেবেচিন্তে তিনি জমানো কিছু টাকা দিয়ে বাজারের এক কোনায় একটা ছোট্ট পানের দোকান দিলেন। দোকানটা ছোট হলেও আমাদের প্রয়োজনটুকু মিটে যেত। অন্তত 3 বেলা খাবারের চিন্তা আর করতে হতো না। বাবার দোকানে প্রতিদিন সন্ধ্যায় আরজু নামের এক লোক এসে বসত। লোকটা দেখতে শুনতে সাধারণ হলেও তার চলাফেরা ছিল একটু অস্বাভাবিক। এলাকার কেউ তার সাথে তেমন মিশত না, এমনকি তাকে সম্মানও করত না। সবাই বলতো লোকটার কাজকর্ম খুব একটা ভালো নয়। সে বাবাকে নানান রকম ব্যবসার পরামর্শ দিত, বলতো কিভাবে অল্প সময়ে অনেক টাকা আয় করা যায়। বাবা প্রথম তার কথায় কান না দিলেও সংসারের অভাব তাকে ধীরে ধীরে আর্য কাকার দিকে ঠেলে দিচ্ছিল। আমার মা লোকটাকে একদমই পছন্দ করতেন না। তিনি প্রায়ই বলতেন, এই লোকটা তোর বাবার মাথা ঘুরিয়ে দেবে, একদিন কোনো ঝামেলায় ফেলতে পারে। আমার বিয়ের বয়স হয়ে গিয়েছিল। বাবা মা আমার জন্য পাত্রের খোঁজ করছিলেন। এক জায়গায় সম্বন্ধ প্রায় পাকা হয়ে গিয়েছিল। ছেলের বাড়ির সবাই আমাকে দেখতে এসে পছন্দও করে গিয়েছিল। আমরা সবাই খুব খুশি ছিলাম যে যাক, এবার অন্তত একটা চিন্তা দূর হবে। কিন্তু বাগদানের ঠিক আগে তারা অতিরিক্ত আর্থিক চাহিদার কথা বলে বসল। বাবার পক্ষে সেই দাবি মেটানো অসম্ভব ছিল। তিনি অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু তারা নিজেদের দাবিতে অটল থাকল। শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে গেল। এটা আমার জীবনের প্রথম বড় ধাক্কা ছিল। সমাজের চোখে আমি যেন এক বোঝা হয়ে গেলাম। এই ঘটনার পর আমি অপ্রত্যাশিতভাবে খুব ভেঙে পড়েছিলাম। যেখানেই যেতাম সবার একটাই প্রশ্ন, তোর বিয়ে কবে হবে? প্রতিবেশীদের কানাঘুষা, আত্মীয়দের করুণার দৃষ্টি সবকিছু আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমার মনে হতো আমার ভাগ্যটাই খারাপ। বাবা আমার অবস্থা দেখে আরও বেশি ভেঙে পড়তেন। তিনি দিনরাত পরিশ্রম করতেন শুধু আমাদের একটু ভালো রাখার জন্য, কিন্তু তার চোখের কোণায় জমে থাকা দুশ্চিন্তা আমি স্পষ্ট দেখতে পেতাম। তিনি ভাবতেন বড় মেয়ের বিয়ে না হলে বাকিদের বিয়ে নিয়ে তিনি সারাক্ষণ গভীর দুশ্চিন্তায় থাকতেন। আমাদের থাকার ঘরটা ছিল খুব ছোট। একটা ঘরেই আমরা সবাই মিলে থাকতাম। ঘরের এক কোণায় বাবা তার দোকানের মালপত্র রাখতেন। রাতে আমি সেখানেই একটা পাতলা চাদর বিছিয়ে শুয়ে পড়তাম। সবার সাথে এক ঘরে ঘুমাতে আমার অস্বস্তি হতো। প্রায় প্রতি রাতেই আমি নিজের ভাগ্যকে দোষ দিতাম আর নীরবে কাঁদতাম। আমার কান্না যাতে কেউ শুনতে না পায়, তাই আমি একা ঘুমানোর এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমার মনে হতো এই ছোট ঘরটার মতোই আমার জীবনটাও সংকুচিত হয়ে গেছে, যেখানে মুক্তির কোনো পথ নেই। একদিন রাতে আমি ঘুমানোর ভান করে শুয়েছিলাম। বাবা আর সেই আর্য কাকা দোকানের জিনিসপত্রের পাশে বসে কথা বলছিলেন। বাবা খুব চিন্তিত সুরে বলছিলেন, বন্ধু, আমি আর পারছি না। বড় মেয়ের বিয়েটা পরপর 2 বার ভেঙে গেল। ওকে পার করতে না পারলে বাকিদেরও বিয়ে হবে না, আর আমার সামর্থ্য সীমিত। বাবার গলার স্বর শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি কতটা অসহায় বোধ করছিলেন তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আর্য নামের সেই লোকটি বাবাকে সান্ত্বনা দিয়ে বলল যে তিনি পরিচিত কিছু পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। যারা যদি উপযুক্ত মনে করে
তারা বিয়ের বিষয়ে আগ্রহ দেখাতে পারে। সে এমন কিছু উপায় বলল যাতে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনা করা যায়। বাবার মনোকষ্ট কিছুটা কমতে লাগল। তিনি সরল মনে ভাবলেন, হয়তো কোনো সমাধান পাওয়া যায়। আমার মনে হচ্ছিল বাবার প্রতি তার এই আচরণ স্বাভাবিক নয় এবং আমি আশঙ্কিত হয়ে উঠেছিলাম। আর্য কাকার কথার ভঙ্গি ও স্বভাব দেখে আমি সাবধান হয়ে পড়লাম। আর্য কাকা বাবাকে বললেন, তুই শুধু শুধু ভাবছিস তোর বাকি 3 মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিচ্ছি। এমন ভালো ভালো ঘরে ওদের বিয়ে দেব যে তোকে 1 পয়সাও ঝামেলায় পড়তে হবে না, বরং তারা তোকে সাহায্য করবে। এই কথা শুনে আমার বাবা যেন নবদ্বীপের চাঁদ হাতে পেলেন। তার ক্লান্ত মুখে ফুটে উঠল এক ঝলক স্বস্তির আলো। তিনি আর্য কাকার কথা শুনে বললেন, তুমি সত্যি এমনটা করতে পারবে বন্ধু? বাবার এই আশা দেখে আমার কান্না পাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না যে পৃথিবীতে এত সহজে সাহায্য পাওয়া যায় না। আর্য তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বলল, তবে আমার একটা শর্ত আছে। বাবা এতটাই কৃতজ্ঞ ছিলেন যে তিনি বললেন, তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। আর্য বলল, আমার পরিচিত এক পরিবারে তোমার বড় মেয়ের জন্য উপযুক্ত সম্বন্ধ আছে। তাদের ছেলের সাথে বিবাহ হওয়া উচিত। এই কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি ভাবতেও পারিনি যে কেউ এমন প্রস্তাব দেবে। সেই পরিচিত পরিবারের ব্যাপারে এলাকায় নানান রকম কৌতুক ও গুঞ্জন থাকলেও স্পষ্ট কিছু জানা ছিল না। আমার বাবা মুহূর্তের জন্য চুপ করে গেলেন। হয়তো তিনিও ওই পরিবার সম্পর্কে শোনা কথা ভেবে নিচ্ছিলেন। কিন্তু আর্য কাকার প্রতিশ্রুতি ও আমাদের অর্থনৈতিক পরিস্থিতি বাবাকে ভাবিয়ে ফেলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন 1 মেয়ের বদলে বাকি 3 মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হলে সেটাই উত্তম সিদ্ধান্ত। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, তুমি যদি আমাদের এত বড় সাহায্য করো তাহলে তোমার পরিচিত পরিবারের সাথে সুনিতার বিবাহে আমার আপত্তি নেই, তবে মেয়ের সম্মতি নেওয়া হবে। বাবার এই কথাগুলো আমার মনে নানা প্রশ্ন জাগালো। তিনি একবারও আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করেননি, যদিও তিনি মিথ্যেতা বলেননি। পরের দিন বাবা যখন মাকে সবটা খুলে বললেন, মা প্রথমে কিছুটা আপত্তি করেছিলেন, কিন্তু বাবা যখন তাকে বোঝালেন যে এই ব্যবস্থা হলে আমাদের কোনো বড় আর্থিক বোঝা থাকবে না এবং আর্য কাকা প্রয়োজনীয় সহায়তা করবেন, তখন মাও অনিচ্ছা সত্ত্বেও মানিয়ে নিলেন। তারা দুজন মিলে আমার ভবিষ্যৎ নিয়ে এমন এক সিদ্ধান্ত নিলেন যেখানে আমার স্বচ্ছ জয়েন্ট আলোচনা হয়নি। আমি যখন বললাম আমি এ ধরনের বিবাহ করতে রাজি নই, মা আমাকে বোঝাতে থাকলেন, দেখ মা, আমরা গরিব মানুষ, তোর জন্যে ভালো সম্বন্ধ পাওয়ার কত কঠিন তুই তো নিজেই দেখলি। ওরা আমাদের অতিরিক্ত কোনো দাবি করছে না, এটা বড় কথা। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, তোমরা আমার ইচ্ছাটা গ্রহণ করলা কেন? আমি ওই বাড়িতে সুখী হতে পারবো না। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর পেছনে আরও 3টে বোন আছে, সে কথাটা তো ভাবতে হবে। তোর সহায়তায় তাদের জীবনটা ঠিক রাখা সম্ভব হবে। একটু সম্মতি দিলেই সব ঠিক হয়ে যেতে পারে। মায়ের কথায় আমি বুঝতে পারলাম তাদের কাছে আমার ব্যক্তিগত অনুভূতির চেয়ে পরিবারের সামগ্রিক প্রয়োজন বেশি ভীষণভাবে ওজন পায়। আমি তাদের সিদ্ধান্তের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের আয়োজন খুবই সাধারণ ছিল, কিন্তু আমার শ্বশুরবাড়ি কোনো অতিরিক্ত দাবি করেনি বলে লোকজন প্রশংসা করছিল। সবাই বলল, সনিতা ভাগ্যবান যে এমন শালীন শ্বশুরবাড়ি পেল। কিন্তু আমার মনে হচ্ছিল যা এত সহজে মেলে তার পেছনে একটা জট আছে, অন্তত আমার অনভিপ্রেত উদ্বেগ তাই বলছিল। বিয়ের দিন আমার বর শান্তভাবে আমার পাশে বসেছিল। সে খুব লজ্জাশীল ছিল বলেই মনে হয়েছিল। পুরো অনুষ্ঠানে সে খুব কম কথা বলল। আমি ভেবেছিলাম হয়তো সাধারণভাবে লাজুক, তাই এমন। কিন্তু তার আচরণে ছিল এক ধরনের বিমোহিত চেহারা। সে কথায় কম, নীরবতায় বেশি স্বস্তি খুঁজছিল। তার দিক থেকে কোনো আক্রমণাত্মক বা অশ্লীল আচরণ দেখা যায়নি, তবে তার অনুকূল আচরণের পেছনে যেন কোনো রহস্য লুকিয়ে আছে। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি গেলাম তখন আমার ভেতরের অনিশ্চয়তা আরও বাড়তে লাগল। বাড়িটা বেশ বড় ছিল, কিন্তু কেমন যেন শান্ত, খুব বেশি শব্দ ছিল না। আমার শাশুড়ি আমাকে ঘরে নিয়ে গিয়ে ভদ্রভাবে আচরণ করলেন, কিন্তু তার চোখে ছিল কিছুটা কৃত্রিম সৌজন্য।
আমি বরের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে খুবই সংযত ছিল, প্রায় চুপচাপ। সেদিন রাতেই আমার জীবনের এমন একটি তথ্য সামনে এলো যা আমার সব স্বপ্নকে এক মুহূর্তে অচেনা করে দিল, আর সেটাই ছিল সত্যিকার বিপদের সূচনা। রাতে যখন আমার স্বামী নবদ্বীপ ঘরে এলো, আমি ভয়ে আর উৎকণ্ঠায় জড়সড় হয়ে বসেছিলাম। সে ঘরে ঢুকেই অদ্ভুত আচরণ করতে শুরু করলো। কখনো হাসছে, কখনো আবার দেয়ালে টাঙানো ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকছে। সে আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি কে? তুমি কি আমার কাছে নতুন কিছু গল্প নিয়ে এসেছো? তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না সে কি মজা করছে নাকি সত্যিই এসব বলছে। আমি বললাম, আমি সুনিতা, তোমার স্ত্রী। আজ আমাদের বিয়ে হয়েছে। সে শিশুর মতো মাথা নেড়ে বলল, বিয়ে? বিয়ে কি? চলো আমরা লুকোচুরি খেলি। তার আচরণে আমি ভীষণ অস্বস্তি অনুভব করছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ক্লান্তি বা উত্তেজনার কারণে এমন করছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ব্যাপারটা অন্য রকম। তখনই আমার মনে হলো, কেন আর্য কাকা তাড়াহুড়ো করে আমাকে এমন শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন। তারা হয়তো আমাদের পরিবারের দুর্বল অবস্থার সুযোগ নিয়েছিল। আমার কান্নায় গলা বুঝে আসছিল, কিন্তু আমি কোনো শব্দ করতে পারছিলাম না, শুধু নিঃশব্দে বসে থাকলাম। সকালবেলা আমার শাশুড়ি আমার ঘরে এলেন। তার মুখে কোনো অপরাধ বোধ ছিল না। তিনি শান্তভাবে বললেন, আমি জানি তুমি সবটা বুঝে গেছো। নবদ্বীপ আসলে একটু ভিন্নভাবে চলে, ওর আচরণ আর যোগাযোগের ধরন অন্য রকম। আমি তাকে বললাম, আপনারা কি জানতেন আর তবু আমাকে এখানে নিয়ে এলেন? এটা আমার জীবন আর আমার ইচ্ছার ব্যাপার। আমার কথা শুনেও তিনি একটুও বিচলিত হলেন না, বরং বললেন, তোমার জীবন নষ্ট হয়নি, বরং আমাদের সহায়তায় তোমার পরিবারের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত থাকবে। তার কথাই ছিল শুধু হিসাব, আমার অনুভূতি সেখানে গুরুত্বই পায়নি। আমি বললাম, আপনাদের এই আর্থিক চিন্তার কারণে আমার মতামত উপেক্ষা করা হবে তা আমি মেনে নিতে পারি না। আমি আমার বাবা মাকে সব জানাবো আর এখান থেকে চলে যাব। আমার শাশুড়ির মুখের ভাব পাল্টে গেল। তিনি বললেন, আমরা চাইব তুমি এখানে থাকো, এতে পরিবারের সম্মান আর সমন্বয় বজায় থাকবে। এটি তোমার বোনদের জন্য সহায়ক হতে পারে। আমি বুঝতে পারলাম আমি এক জটিল পরিস্থিতির ভেতরে আটকে পড়েছি। নিজের ঘরে ফিরে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার বাবা মা আমার প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম আমি কোথায় গিয়ে আশ্রয় পাব। আমার স্বামী সাধারণত নিজের মতো থাকত, আর আমাদের মধ্যে বোঝাপড়ার সময়ও ছিল না। আমার মনে হচ্ছিল শাশুড়ি আমাদের এখানে আটকে রাখতে চাইছেন, যেন তাদের আর্থিক ও সামাজিক সুবিধা অক্ষুণ্ণ থাকে। দিনগুলো আমার কাছে দুঃস্বপ্নের মতো কাটতে লাগল। আমি সারা দিন ঘরের কাজ করতাম আর নবদ্বীপকে শান্ত রাখার চেষ্টা করতাম। সে মাঝে মাঝে এমন আচরণ করত যে আমাকে তার সঙ্গী হিসেবে নয়, বরং দেখাশোনা করার মতো দায়িত্ব নিতে হতো। আমি তার স্ত্রী হয়েও যেন পরিবারের এক ধরনের দায়িত্বশীল সদস্য হয়ে উঠেছিলাম। আমার শ্বশুর আর্য কাকা আমার সাথে খুব কম কথা বলতেন। তিনি সারাদিন তার কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু মাঝে মাঝে দেখতাম তার দৃষ্টি আমার দিকে পড়ে, এক ধরনের নীরব কৌতূহল। আমার শাশুড়ি প্রায়ই বলতেন, কই কোনো ভালো খবর তো দিলে না? তার এই প্রশ্নে আমার মন ভেঙে যেত। আমি কিভাবে বোঝাই যে তার ছেলের বাস্তবতা আর আমার প্রত্যাশা এক নয়? কিন্তু আমি কিছু বলতে পারতাম না, শুধু নীরবে সবকিছু সহ্য করে যেতাম। আমার সামনে তখন কোনো সহজ সমাধানের পথ ছিল না, তাই একাকিত্বে দিন কাটিয়ে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। প্রথম প্রথম আমি ভেবেছিলাম হয়তো বাবা মা সত্যিটা জানেন না, হয়তো আর্য কাকা তাদেরও অন্ধকারে রেখে এই বিয়েটা দিয়েছেন। এই ভেবে আমি কয়েক মাস সবটা মুখ বুজে সহ্য করেছিলাম। কিন্তু আমার সহ্যের বাঁধ যখন ভেঙে গেল, তখন একদিন লুকিয়ে আমি আমার বাবাকে ফোন করলাম। আমি কাঁদতে কাঁদতে তাকে সবটা খুলে বললাম। আমি বললাম, বাবা, তোমরা আমাকে কোথায় ফেলে দিয়েছ? আমি ভেবেছিলাম নবদ্বীপের আচরণ কিছুটা অস্বাভাবিক, তাই চিন্তিত ছিলাম। আমি আশা করেছিলাম আমার কথা শুনে বাবা রেগে যাবেন এবং আমাকে এখান থেকে নিয়ে আসার জন্য ছুটে আসবেন,
কিন্তু আমার কথা শুনে বাবা যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা শান্ত গলায় বললেন, দেখ সুনিতা, ও অসুস্থ নয়, ওর আচরণ আলাদা। ওদের পারিবারিক পরিস্থিতি আছে, তাই ওর বিয়ে দিলে অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে। বাবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তার মানে তারা সবকিছু জেনে শুনেই আমার বিয়েটা দিয়েছেন। তারা তাদের বাকি মেয়েদের ভবিষ্যতের জন্য আমার জীবনকে বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি বললাম, বাবা, এসব সত্যি নয়, ওর আচরণ ভিন্ন, তাই আমি উদ্বিগ্ন। তোমরা কি ভেবেছ আমি কোথায় থাকবে বা আমি কেমন অনুভব করব? আমার মা ফোনটা নিয়ে বললেন, তুই এসব কথা বলিস কেন? ওদের পরিবার মেনে করেছে, ছেলে স্থায়ী কাজ করে, তারা অতিরিক্ত কোনো দাবি করছে না। মায়ের কথা আমি বুঝতে পারলাম, তাদের কাছে আমার দুশ্চিন্তার অনুভূতি ততটা গুরুত্ব পাচ্ছে না। তারা বরের পরিবারে দেওয়া সুবিধার দিকটাকে গুরুত্ব দিচ্ছিলেন। আমার বুকটা ফেটে কান্না আসছিল। আমি বললাম, মা, তোমরা অন্য সন্তানদের সুখের জন্য আমাকে এমন পরিস্থিতিতে রেখে দিতে পারো? আমার মা কোনো সরাসরি উত্তর না দিয়ে বোনের সম্বন্ধের প্রশংসা করতে লাগলেন। তারা আমাকে সাহায্য করবে বলে যেভাবে কথা বলেছিল, সেই পরিচর্যা আমি আর আশা করতে পারছিলাম না। আমি ফোনটা শেষ করে বুঝলাম আমাকে এখন নিজের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই ঘটনার পর আমি পুরোপুরি একা হয়ে পড়লাম। শ্বশুরবাড়ির চাপ দিন দিন বাড়তে লাগল। আমার শাশুড়ি প্রায়ই টিপ্পনি করতেন, আমরা আশা করি তুমি পরিবারের সঙ্গে সমন্বয় রাখতে পারবে। আমার মনে হলো আমার কাজটা সহজ নয়, তাই আমি আরও মনোযোগী হয়ে চলার চেষ্টা করলাম। আমি নীরবে কাঁদতাম, কারণ আমার কাছে আর কোনো সম্বল ছিল না। আমার শ্বশুর এখন আমার সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করেছিলেন। তিনি প্রায়ই পরিবারের বিষয় নিয়ে আলোচনা করতেন আর বলতেন, দেখো, এই সব কিছু তুমিও ভাগ করে নিতে পারো যদি তুমি পরিস্থিতি বুঝে এগো। তার কথায় আমি অনিশ্চয়তা অনুভব করতাম। তার দৃষ্টিভঙ্গি আমাকে স্বস্তি দিত না। আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করলাম। দিন যত যাচ্ছিল আমি ততই হতাশ হচ্ছিলাম। আমার মনে হতো এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ কষ্টসাধ্য। আমি কয়েকবার হাল ছেড়ে দেবার কথা ভেবেছি, কিন্তু প্রতিবারই মনের ভেতর কোথাও বাঁচার একটা ক্ষীণ আশা জেগে উঠত। আমি ভাবতাম একদিন হয়তো কোনো সুযোগ বা সমাধান এসে যাবে আর আমি এই চাপ থেকে মুক্তি পাব। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলছিলেন, আমাদের একটা উপায় বের করতেই হবে। নবদ্বীপ যেহেতু সমস্যায় আছে, তাই পরিবারের সম্পত্তি এবং দায়িত্বশীলতা বজায় রাখার জন্য আমাদেরই আরও সক্রিয় হতে হবে। তার কথা শুনে আমার শাশুড়ি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেন, তবু পরিবারের দায়িত্ব ও ভবিষ্যতের নিরাপত্তা তাকে ভাবাচ্ছিল। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, কিন্তু লোকের কথা জানলে কি বলবে? এটা ঠিক হবে? আমার শ্বশুর উত্তর দিলেন, লোকের কথা ভাবলে চলবে না, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমরা সবাইকে বলবো এটি পরিবারের সামগ্রিক সুরক্ষার জন্য, কোনো জটিলতা হবে না। তাদের এই পরিকল্পনা শুনে আমি চুপচাপ বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। পরের দিন তারা নবদ্বীপের নামে কিছু কাগজে সই করাতে বলল ও প্রক্রিয়া সম্পন্ন করল। নবদ্বীপ যা বুঝত না তাকে তারা ধাপে ধাপে নির্দেশনা দিত এবং তিনি সই করলেন। আমি যখন প্রশ্ন করলাম, এসব কি হচ্ছে, আমার শাশুড়ি বললেন, এটি একটি কাগজি ব্যবস্থা যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা না হয়, তুমি চিন্তা করো না। তার কথা বিশ্বাস করা আমার পক্ষে কঠিন ছিল। আমি স্পষ্ট দেখছিলাম তারা তাদের পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। আমি সুযোগ পেয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিবারের সদস্যরা বলল, এখানে থেকে বাইরে গেলে সমস্যা হতে পারে, তাই আগে সবটা বোঝার চেষ্টা করো। তাদের কথা শুনে আমি ভয়ে নীরব হয়ে পড়লাম। আমি সাহায্য চাইলেও কণ্ঠ কমে যাচ্ছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম এই বাড়িতে আমার নিরাপত্তা ও অবস্থান সুরক্ষিত নয়। ধীরে ধীরে তারা আমার শাশুড়ি, যাকে আমি আগে মায়ের মতো ভেবেছিলাম, নিয়মিতভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বলতেন, সব ঠিক হয়ে যাবে যদি তুমি একটু সহযোগিতা করো, পরে তোমার ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমি প্রশ্ন করলে তিনি কড়া সুরে বলতেন, বেশি কথা বললে সমস্যা হতে পারে, তাই মনোযোগ দিয়ে কাজ করো। এই ভীতিভাব আমার উপর গভীর প্রভাব ফেলল। দিনে দিনে আমার খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা অনিয়মিত হয়ে গেলে আমার শরীর দুর্বল হয়ে পড়ল। কিন্তু আমি কখনো আশাহত হইনি। আমি প্রতিদিন প্রার্থনায় নিজেকে সাহস জোগানোর চেষ্টা করতাম। আমার বাবা মায়ের কথা মনে পড়লে আমার হৃদয় কেঁদে উঠত। তারা কিভাবে আমাকে এই অবস্থায় রেখে দিতে পারে আমি বুঝতে পারতাম না। আমার ছোট বোনের বিয়ে কাছাকাছি আসছিল। আমার বাবা মা শ্বশুর বাড়ি থেকে পাঠানো উপহার পেয়ে খুশি ছিলেন এবং প্রায়ই তা নিয়ে আলোচনা করতেন। তারা আমার খোঁজ নেয়নি। হয়তো তারা ভাবছিল আমি আরামেই আছি, অথবা কঠিন বাস্তবতা জানলেও না জানার ভান করছিল। আমি বুঝলাম এই পৃথিবীতে যাদের পাশে থাকা উচিত ছিল তাদের কাছেই আমি আঘাত পেয়েছি এবং আমাকে একা লড়তে হবে।
একদিন সুযোগ পেয়ে আমি পালানোর চেষ্টা করলাম এবং কিছুটা দূরে এসে আশ্রয় পেলাম। সেই সময়গুলো ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। আমি ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলাম এবং মুক্তির পথ খুঁজতে থাকলাম। দিনের পর দিন তাদের এইসব সহ্য করতে না পেরে আমি একদিন এতটাই ভেঙে পড়ি যে আমার পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। আমার শারীরিক ও মনের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে আমাকে দ্রুত হাসপাতালে নিতে হয় এবং সেখানে চিকিৎসায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। সুস্থ হবার পরও তারা আমাকে আচরণগতভাবে পর্যবেক্ষণ করছিল। আমার শাশুড়ি বললেন, কেন এমন ভাবছিস? আমাদের প্রয়োজন আছে, আর তুই এভাবে আমাদের পরিকল্পনায় সমস্যা সৃষ্টি করছিস। তাদের কাছে আমার অনুভূতিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছিল না। আমি উপলব্ধি করলাম তাদের মনোযোগ ছিল মূলত তাদের পরিকল্পনায়। সেদিন আমি স্পষ্টভাবে বুঝলাম তারা সহানুভূতিশীল আচরণ করছে না। পরিস্থিতি জটিল হওয়ায় আমি শ্বশুরবাড়িতে থাকা বেশ কঠিন মনে করছিলাম। কোনো উৎসব বা আনন্দের অনুষ্ঠান ছিল না, কেবল কিছু কাগজপত্র আর আনুষ্ঠানিকতার ছাপ। আমি বারবার অনুনয় করলাম, ভীত হয়ে কেঁদে বললাম, তবু তাদের মন বা পরিকল্পনা বদলাতে পারেনি। আমি তখন নিজের জীবনকে পরোক্ষভাবে কারো নিয়ন্ত্রণে অনুভব করছিলাম। কয়েক মাসের মধ্যে আমার শারীরিক এবং অন্যান্য অবস্থা আরও বেড়ে গেল। সাধারণত এমন অবস্থায় সুখের অনুভূতি থাকা উচিত, কিন্তু আমার মনে হচ্ছিল এটি ব্যক্তিগত স্বাধীনতার অভাবের ফল। ভেতরে ক্লান্তি এবং অস্থিরতা থাকায় আমি বেশ কষ্টে ছিলাম। সুখ দুঃখ কোনো অনুভবই স্বাভাবিকভাবে আসছিল না। আমি কেবল প্রতিদিনটা পার করে দেওয়ার চেষ্টা করছিলাম। শ্বশুর শাশুড়ি আমাকে যত্ন করার ভঙ্গি দেখালেন, তবে অনেক সময় তা যেন কেবল ব্যবস্থাপনার অংশ মনে হচ্ছিল। তারা বলতেন, এখন বাইরে গেলে সমস্যা হতে পারে, যাতে আমি সেখানে থাকি। আমি একাকী ও বিভ্রান্ত ছিলাম। দিনে দিনে আমি এক কোণে বসে ভাবতাম এবং পরিবারের কেউ সামান্য সহায়তা দিলে কিছুটা স্বস্তি পেতাম। তাদের সরল আচরণ আমাকে সামান্য সান্ত্বনা দিত। তারা পুরো পরিস্থিতি বুঝতে নাও পারলেও তাদের মনোভাব আমাকে কিছুটা শান্ত করত। আমি কখনো চুপচাপ কেঁদে ফেলতাম। একাকিত্বে ভিজে থাকা অনুভূতিই ছিল মূলত। অবশেষে একটা ক্রান্তিকালীন মুহূর্ত এলো। আমাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলো। শ্বশুর শাশুড়ি উদ্বিগ্ন ছিলেন, তবে সেটি ছিল তাদের সাধারণ দুশ্চিন্তার ছাপ। চিকিৎসা কক্ষে একজন সিনিয়র চিকিৎসক আমার অস্থিরতায় এবং শারীরিক অবস্থাকে বুঝে শান্তভাবে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমার পাশে আছি। তার সহানুভূতি আমাকে কিছুটা আশ্বস্ত করল এবং আমি ভাবলাম, হয়তো এই পরিস্থিতি থেকে কোনো নিরাপদ পথ দেখা যাবে। যখন আমার চিকিৎসা চলছিল, ডাক্তার ও নার্সরা ব্যস্ত ছিলেন। তারা সতর্কভাবে দেখভাল করছিলেন, আর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে সবকিছু নিয়ন্ত্রিত ও নিরাপদ। আমি চোখ বন্ধ করে শান্তভাবে নিঃশ্বাস নিয়েছি। সেখানে উপস্থিত অন্য নার্স ও রোগীরাও আমাকে সাহায্য করার চেষ্টা করল। তারা সবাই নিশ্চিত করতে চাইল যে আমি নিরাপদে আছি। কেউ আমার কষ্ট বোঝার চেষ্টা করল, আর আমি শান্ত হয়ে তাদের কথাগুলো অনুসরণ করতে লাগলাম। আমি নিঃশব্দে পড়ে রইলাম, যেন আমার মন পুরোপুরি বিশ্রামে। আমার শ্বশুরকে যখন আমার অবস্থা জানানো হলো, তিনি হতবাক হয়ে গিয়ে বসে পড়লেন। তাদের এতদিনের পরিকল্পনা সবকিছু যেন এক মুহূর্তে ব্যর্থ হলো। যে সম্পত্তির জন্য তারা এতগুলো জটিল পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই পরিস্থিতি তাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ালো। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম এই পৃথিবীতে আমার জীবন নতুন করে শুরু হতে পারে। যখন আমাকে জানানো হলো যে আমি সম্পূর্ণ নিরাপদ, তখন আমি নিজের দিকে মনোযোগ দিতে শুরু করলাম। আমার ভেতরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট আর শঙ্কা ক্রমান্বয়ে শান্ত হলো। আমার কান্না দেখে সেই মহিলা ডাক্তার আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন। তিনি আমার কাছে এসে আমার মাথায় হাত রাখলেন। তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন, কাঁদো মা, কেঁদে নিজের মনের সব কষ্ট বের করে দাও। আমি জানি তোমার কোনো দোষ নেই। আমাকে সবটা খুলে বলো, তোমার সাথে কি হয়েছে। তার কথায় আমি ভরসা পেলাম। আমি তাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং যেসব চ্যালেঞ্জের মধ্যে ছিলাম সেগুলো সংক্ষেপে জানালাম। আমার কথা শুনে ডাক্তার হতবাক হয়ে গেলেন
তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন মানুষের সাথে এমন জটিল পরিস্থিতি ঘটতে পারে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ এবং একটি নারী কল্যাণ সমিতিকে খবর দিলেন। ডাক্তার নিশ্চিত করলেন যে আমি নিরাপদে থাকতে পারব এবং আমার যত্ন নেওয়া হবে। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল। নারী কল্যাণ সমিতির সদস্যরা আমার দায়িত্ব নিলেন। তারা বললেন, তোমার আর কোনো ভয় নেই, আমরা তোমার পাশে আছি। তোমার সাথে যা অন্যায় হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কথায় আমি নতুন করে বাঁচার সাহস পেলাম। তারা আমার বাবা মাকেও খবর দিয়ে ডেকে পাঠালেন। আমার বাবা মা তখনও পুরো ঘটনা জানতেন না। সবকিছু জানার পর তারা কান্নায় ভেঙে পড়লেন এবং নিজেদের ভুলের জন্য আফসোস করতে লাগলেন। আমি সেই নারী কল্যাণ সমিতির আশ্রয় কেন্দ্রে থাকতে শুরু করলাম। আমার মামলা আদালতে উঠল। সমস্ত প্রমাণ আমার পক্ষে ছিল। আমার শ্বশুর শাশুড়ি এবং আর্য কাকার কর্মকাণ্ডের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো। আইনের সাহায্যে আমার পরিস্থিতি সমাধান হলো এবং আমি অবশেষে নিজের জীবন নতুনভাবে শুরু করতে পারলাম। যে ক্ষত আমার মনে তৈরি হয়েছিল তা হয়তো পুরোপুরি শুকাবে না, কিন্তু আমি আমার জীবনকে নতুন করে শুরু করার চেষ্টা করতে লাগলাম। সেই আশ্রয় কেন্দ্রে থাকতে থাকতেই প্রায় ১.৫ বছর কেটে গেছে। এখানকার দিদিরা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। আমি এখানে পড়াশোনা শিখেছি, সেলাইয়ের কাজ শিখেছি। এখন আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার জীবনের সেই অন্ধকার অধ্যায়কে আমি পেছনে ফেলে আসতে চাই, কিন্তু মাঝে মাঝে সেই স্মৃতিগুলো দুঃস্বপ্নের মতো ফিরে এসে আমাকে তাড়া করে। আমি জানি এই কষ্ট আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার নিজের বাবা মায়ের প্রতি আমার মনে কোনো রাগ বা ঘৃণা নেই, আছে শুধু একরাশ অভিমান আর কষ্ট। তারা যদি সেদিন সামান্য লোভের বশবর্তী না হতেন, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত। একদিন একজন সাংবাদিক আমার গল্প শুনতে পেয়ে আমার সাথে দেখা করতে এলেন। তিনি আমাকে বললেন, আমি তোমার কাহিনী মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমি চাই সবাই জানুক এই সমাজে এখনো কত ভয়ঙ্কর মানুষ লুকিয়ে আছে, যারা নিজেদের স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করতে দ্বিধা করে না। তোমার গল্প হয়তো অন্য অনেক মেয়েকে সচেতন করবে, তাদের সাহস যোগাবে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমি আমার অতীতকে আর মনে করতে চাইনি। কিন্তু পরে ভাবলাম, আমার জীবনের তো আর কোনো উদ্দেশ্য নেই। যদি আমার গল্প শুনে একটি মেয়েরও জীবন বাঁচে, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। বন্ধুরা, আমার জীবনের এই গল্প আপনাদের কাছে বলার একটাই কারণ। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, কোনো মানুষের অনুভূতিকে আঘাত করে শুধু নিজের স্বার্থ দেখা কি ঠিক? আমার বাবা মায়েরা তাদের বাকি মেয়েদের কথা ভেবেছিলেন, আমার শ্বশুর শাশুড়ি তাদের সম্পত্তির কথা ভেবেছিলেন, কিন্তু আমার কথা, আমার অনুভূতির কথা কেউ একবারও ভাবেনি। আমাকে সবাই শুধু নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করেছে। একটা মেয়ের জীবন কি এতটাই সস্তা? তার কি কোনো স্বপ্ন, কোনো ইচ্ছা থাকতে পারে না? আজ আমি একা, কিন্তু আমি অসহায় নই। আমি শিখেছি কিভাবে একাই লড়াই করতে হয়, কিভাবে নিজের সম্মান নিয়ে বাঁচতে হয়। আমার মতো হাজারো সুনিতা হয়তো এই সমাজের আনাচে কানাচে নীরবে অন্যায়ের শিকার হচ্ছে। তাদের অনেকেই হয়তো ভয়ে বা লজ্জায় মুখ খুলতে পারছে না। আমার অনুরোধ, আপনাদের আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে চুপ করে থাকবেন না, প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার একটু সাহস হয়তো একটা জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। বন্ধুরা, আমার জীবনের এই পরিস্থিতি থেকে আমি বুঝতে পারলাম লোভ এবং স্বার্থপরতা মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে। যৌতুকের মতো একটি সামাজিক ব্যাধি কিভাবে একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই গল্পে স্পষ্ট। বাবা মায়ের উচিত তাদের সন্তানদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। মনে রাখবেন, টাকা পয়সা বা সম্পত্তির চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। শিক্ষা ও সচেতনতাই পারে সমাজ থেকে এই ধরনের অন্ধকার দূর করতে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর এবং নিরাপদ সমাজ গড়ে তুলি, যেখানে প্রত্যেকটি মেয়ে তার নিজের স্বপ্ন নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারবে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।